কোন কোন কোষ বিভাজিত হয় না, এটার জন্য আমরা লিখছিলাম পলাশ। পলাশ পলাশ কখনো এদের মধ্যে কখনো সেল ডিভিশন সম্ভব না। পথে কি ছিল বলতো? পেশি কোষ। এখন যারা বেসিকের ক্লাস করছিল বলতো পেশি মানে কি বায়োলজি? সার্কো অথবা মায়ো। পেশির বায়োলজি, পেশির ইংরেজি কিন্তু মাসেল। আর আমরা বেসিক ক্লাসে বলছিলাম তিনটা বেসিক ক্লাস সবারই করতে হবে, ইউটিউবে দেওয়া আছে, ফেসবুকে দেওয়া আছে। পেশির বায়োলজি সার্কো অথবা মায়ো, আর কোষের বায়োলজি কি সেল বা সাইট। সেল বা সাইট অথবা সাইটো যাই বলো, সেল, সাইট, কর্পাসেল, এই সবগুলোর মানে কি বোঝায় বলতো? কোষ বুঝায়। সেল, সাইট, কর্পাসেল, তিনটা ওয়ার্ড দিয়ে কি বোঝায়? কোষ বোঝায়। তাহলে পেশি কোষ, এই পেশি কোষের বায়োলজি হবে মায়োসাইট। মায়ো মানে পেশি আর কোষ মানে কি সাইট। এখন দেখো আমরা ট্রিক শিখছি পলাশ, পলাশ। এখন যদি পেশি কোষ না দিয়া আমি এখানে মায়োসাইট দিয়ে দিই, অনেকে এটা আকাশ থেকে পড়বে, বুঝছো? এজন্য বেসিক সহ পড়া লাগবে। আমি ধরে এরকম বললাম যে কোন কোন কোষে বিভাজন হয় না, এখানে পেশি কোষ দিলামই না, এখানে দিলাম মায়োসাইট। দেখবা যে অনেকের বেসিকের ঘাটতির কারণে এটাকে সে বুঝতেই পারবে না এটা আসলে কি। এটাকে তুমি জাস্ট ইংরেজি করো, বায়োলজির ভাষায় কনভার্ট করো। পেশি মানে মায়ো, পেশি মানে কি মায়ো, মায়ো মানে পেশি, আর কোষ মানে কি সাইট। আচ্ছা, লতে কি ছিল? লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা, লতে ছিল লোহিত রক্তকণিকা। এইখানে একটা ঝামেলা আছে, খেয়াল করো। লোহিত রক্তকণিকা, এইখানে বলা উচিত পরিণত লোহিত রক্তকণিকা। পরিণত লোহিত রক্তকণিকা। দেখো এভাবে বইয়ের মধ্যে যা বলা আছে ওইভাবে যদি আমরা পড়ে যাই অনেক কিছু দেখবে যে আমরা আটকে গেছি। এখানে অবশ্যই বইয়ের মধ্যে এই পরিণত কথাটা বলা নাই, এখানে বলা উচিত পরিণত লোহিত রক্তকণিকা বিভাজিত হতে পারে না, তবে অপরিণত লোহিত রক্তকণিকা কিন্তু বিভাজিত হতে পারে। তাহলে নোট দিয়া নিচে উপরে যেখানে লেখো একটা কথা লেখো, লেখো অপরিণত লোহিত রক্তকণিকা। অপরিণত অপরিণত লোহিত রক্তকণিকা বিভাজিত হতে পারে। অপরিণত লোহিত রক্তকণিকা বিভাজিত হতে পারে, কোনো গুনগুন হবে না। আমার ক্লাসে একটা কলম পড়ে গেলে কেউ তোলার সাহস পায় না, নতুন তো জানো না। আচ্ছা, জানা যাবে আস্তে আস্তে, কথা তো দূরের কথা। আচ্ছা, পলাশ পেশি কোষ মানে মায়োসাইট, আর লোহিত রক্তকণিকা এখানে একটু সংশোধন আছে যেটা আমাদের বইয়ে বলা নাই, সেটা হবে পরিণত লোহিত রক্তকণিকার মধ্যে সেল ডিভিশন সম্ভব না, বাট অপরিণত লোহিত রক্তকণিকার মধ্যে সেল ডিভিশন সম্ভব। আচ্ছা, এখানে আমি আরেকটু সংশোধন করি। দেখো এখানে যেন বললাম সেল, সাইট, কর্পাসেল, এগুলো হলো পরিণত কোষ। এগুলো কি কোষ? পরিণত কোষ। আর বেসিক ক্লাসে বলছিলাম ব্লাস্ট, ব্লাস্ট মানে কি অপরিণত কোষ, বাচ্চা কোষ। ব্লাস্ট মানে কি বাচ্চা কোষ। যেসব কোষ কোনো কাজ করতে পারে না, যেসব কোষ ইমেচিউর, যেসব কোষ ইমেচিউর তাদেরকে আমরা বলি ব্লাস্ট সেল। ব্লাস্ট সেল মানে হলো অপরিণত অপরিণত কোষ। অপরিণত কোষ, তাহলে ব্লাস্ট মানে অপরিণত কোষ। আর সেল, সাইট অথবা কর্পাসেল, সেল, সাইট অথবা কর্পাসেল মানে কি পরিণত কোষ। এখন সেল বুঝলাম, সেল আর কর্পাসেলের মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ কর্পাসেল? আমরা যেমন বলি না আরবিসি রেড ব্লাড সেল, কেউ কেউ বলে রেড ব্লাড কর্পাসেল। ডব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল, কেউ কেউ আবার বলতেছে কোনো কোনো জায়গায় লেখা আছে হোয়াইট ব্লাড কর্পাসেল। তাহলে কোনটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করব, বা হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন সেল এন্ড কর্পাসেল? সেল এবং কর্পাসেলের মধ্যে পার্থক্যটা আসলে কি? দেখো সেল মনে রাখবা, সেল অথবা সাইট একই জিনিস। সেল ইংরেজি শব্দ, সাইট বায়োলজিক্যাল ওয়ার্ড। এখন কর্পাসেল জিনিসটা হইছে, আগে সেল বুঝো, সেল ফিক্সড থাকে। আমার হাতের মধ্যে যেগুলো আছে এগুলোর নাম সেল। সেল কখনো এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে না, সেল ফিক্সড। হাতের মধ্যে আছে, আঙ্গুলের মধ্যে আছে, এখানে সেল আছে। এই কোষগুলো এইখানে আছে, এইটা কিন্তু আজকে এখানে আরেকটু পরে এখানে এসে পড়বে, আসবে না। কিন্তু যেগুলা রক্তকণিকা এগুলা কিন্তু আমাদের রক্তনালীর ভিতর দিয়া ফ্লো হয়, চলাচল করে না। আমরা অক্সিজেন, প্রত্যেকটা কোষকে বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার। এই অক্সিজেন কিভাবে যায়? আমরা প্রকৃতি থেকে অক্সিজেন নিতেছি নাক দিয়া, এটা গেল ফুসফুসে, ফুসফুস থেকে ঢুকে কোথায়? রক্তে। বলতো কোন রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে? লোহিত রক্তকণিকা। কোন রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে? লোহিত রক্তকণিকা। কোন রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে? লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে।
এই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনটা মিশা গিয়া অক্সিমোগ্লোবিন রূপে অক্সিজেনটাকে এবার আঙ্গুলে নিয়ে আসতেছে। তাহলে বলো তো লোহিত রক্তকণিকা চলাচল করতেছে কিনা? সব রক্তকণিকা চলাচল করে। লোহিত রক্তকণিকা, শান্ত রক্তকণিকা, অনুচক্রিকা সব রক্তকণিকায় এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করে। তাহলে বলো রক্তের কোষগুলা কি ফিক্সড নাকি চলমান, স্থির নাকি চলমান? অবশ্যই তারা মুভেবল। মুভেবল মানে চলমান। যারা চলমান তাদেরকে আমরা কর্পাসেল বলবো। আপাতত আর কোনো মাথায় নেওয়া দরকার নাই, এটাই ফিক্সড রাখো। কর্পাসেল মানে চলমান কোষ। কর্পাসেল মানে কি? চলমান কোষ। কোনটাকে? কর্পাসেল বাংলা তো কণিকাই। হ্যাঁ, কর্পাসেলের বাংলা হয়েছে কণিকা। তাহলে কণিকা এবং কোষের মধ্যে পার্থক্য কি? কণিকারা হচ্ছে চলমান, কর্পাসেল। কণিকা বা কর্পাসেল, কণিকারা চলমান। আর সেল অথবা সাইটটা কি? চলমান না, তারা স্থির। তাহলে পরিণত কোষগুলা সেল অথবা সাইটগুলো হবে স্থির। এই দুটো হবে কি? স্থির, এরা চলাচল করে না। আচ্ছা, আর কি বললাম? ব্লাস্ট। ব্লাস্ট মানে বাচ্চা কোষ। বিফোর ব্লাস্ট, বিফোর বাচ্চা কোষ। বাচ্চা কোষ মানে কি? অপরিণত কোষ। এখন দেখো আমি যেখানে ছিলাম ওইখানে ফিরে আসি। এখন তোমাকে বললাম কোষ বিভাজন ঘটে, ঘটে না কোথায়? পরিণত লোহিত রক্তকণিকা। বলো লালের বায়োলজি কি? ইংরেজি রেড। আমি কিন্তু বেসিক ক্লাসে বলছি বায়োলজিতে ইংরেজি শব্দ গ্রহণযোগ্য না। তাহলে লালের 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 লালকে আমরা বলি রেড, বাট আমরা লাগবে কি আমাদের বায়োলজিক্যাল ওয়ার্ড। আমি কিন্তু সবগুলো বায়োলজিক্যাল ওয়ার্ড লিখে দিছি, এ বি সি ডি এরকম সিরিয়াল করে লিখে দিয়েছিলাম। 3টা ক্লাস যারা করো নাই, আই রিপিট 3টা ক্লাস করে দিতে হবে। 2 নম্বর বেঞ্চে বসে পড়ো চুপ কইরা। এরিথ্রো শব্দের অর্থ কি বলো? লাল। তোমরা আজকে নাম্বার দিয়ে যাবা, 3টা ক্লাসের লিংক আমি আজকে সবাইকে পাঠিয়ে দিব। সবাই নাম্বার দিয়ে দেবো, যারা নাম্বার লেখো নাই ফোন নাম্বার দিয়ে যাবা। তাহলে বলো এরিথ্রো শব্দের অর্থ কি? লাল। বলো তো অপরিণত লোহিত রক্তকণিকা, তাহলে এটাকে আমরা বায়োলজির ভাষায় কি বলবো? এরিথ্রোসাইট নাকি এরিথ্রোব্লাস্ট? এরিথ্রোব্লাস্ট। আর পরিণত লোহিত রক্তকণিকাকে আমরা কি বলবো? এরিথ্রোসাইট। সাইট মানে পরিণত কোষ, আর ব্লাস্ট মানে কি? অপরিণত কোষ। আর এরিথ্রো মানে লোহিত রক্তকণিকা, লাল রক্তকণিকা। ব্লাস্ট মানে কি? বাচ্চা। তাহলে দেখো আগের পয়েন্টের মধ্যে আমি যদি বলতাম এই অপরিণত লোহিত রক্তকণিকা, এটাকে বাদ দিলাম, মানে আমি এটা বলতেছি না, এটা বদলে আমি কি বলবো? এরিথ্রো। তাহলে তোমাকে যদি প্রশ্ন করি কোষ বিভাজন ঘটে বা ঘটে না এরিথ্রোসাইটে নাকি এরিথ্রোব্লাস্টে, এরকম যদি প্রশ্ন করি তোমার কিন্তু বুঝতে হবে। তাহলে এরিথ্রোব্লাস্টে কোষ বিভাজন ঘটে নাকি ঘটে না? ঘটে। আর পরিণত লোহিত রক্তকণিকা মানে এরিথ্রোসাইট। এই যে পরিণত লোহিত রক্তকণিকাকে আমরা বলতেছি এরিথ্রোসাইট। বেসিক শিখতে হবে। আমি কিন্তু এটা 1 সেকেন্ডে বলে যেতে পারতাম যে পলাশের মধ্যে ঘটে না, পরের পড়াতে চলে যেতে পারতাম, কিন্তু বেসিক একটা ঘাটতি থাকতো। আমরা আশেপাশে কিন্তু অনেক কিছু শিখে ফেলতে পারতেছি। এটাই পড়ার নিয়ম, এটাই বেসিক, এটাকেই বেসিক বলে। বইয়ের পড়াটাকে অন্যভাবে পড়া। এরিথ্রোসাইট, তাহলে এরিথ্রোসাইটে সেল ডিভিশন হবে কিনা? হবে না। এরিথ্রোব্লাস্টে সেল ডিভিশন হবে কিনা? হবে। অপরিণত লোহিত রক্তকণিকা বা এরিথ্রোব্লাস্টে বিভাজন সম্ভব, আর পরিণত লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইটে বিভাজন সম্ভব না। এটা অনেকবার পরীক্ষা আসছে, আমি তোমাকে একটু পরে দেখাবো। এগুলো মেডিকেলে, ভার্সিটিতে, কৃষিতে, বোর্ডে অনেকবার পরীক্ষা আসছে। আর দন্তাশ্বতে কি ছিল? পলাশের দন্তাশ্বতে কি ছিল? স্নায়ুকোষের এককের নাম কি? এখন কথা হইছে নিউরনকে বিভাজন ঘটায়। স্নায়ুকোষের একক হলো নিউরন। স্নায়ুকোষ, নার্ভ সেল, নার্ভ সেল বা নার্ভাস সিস্টেম সেল, নিউরন। নিউরন কি বিভাজিত হতে পারে না? একটা বাচ্চার মাথায় ছোটকালে, ধরো একটা 2 বছরের বাচ্চা, তার মাথায় যতগুলো নিউরন, হ্যাঁ, একটা 25 বছর মানুষ তার মাথার মধ্যে যতগুলো নিউরন, কতগুলা পড়াইছি কতদিন? 100। বি ফর ব্রেন, বি ফর বিলিয়ন। আর ট্রিলিয়নে কি ছিল? কোষের সংখ্যা। আর মিলিয়নে কি ছিল? নতুন একদম তাকায় রয়েছে আমার দিকে, অ্যান্টিবডির সংখ্যা। প্রথম ক্লাস রেকর্ড করা আছে, দেখে নিবা। আচ্ছা, যেটা বলতেছিলাম, নিউরনকে বিভাজিত হতে পারে না, নিউরন বিভাজিত হতে পারে না। আচ্ছা, এখন আমাদের একটা নতুন টার্ম শেখা লাগবে। তোমরা টিউমার নাম শুনছো? টিউমার মানে যেখানে টিউমার হয়ে জায়গাটা ফুললে যায়। এইখানে কেন এটা ফুললো বলতো? কারণ এখানে কোষ বিভাজন হয়েছে। কি হয়েছে? অনিয়ন্ত্রিত হারে কোষ বিভাজন হইলে, সাপোজ একটা, এটা ধরো একটা কোন একটা জায়গা, এই জায়গার মধ্যে থাকার কথা 100 কোষ, 100 কোষ থাকার কথা, 100 সেল থাকার কথা।
কিন্তু এখানে অনেক বেশি হয়ে গেছে, ধরো এখানে 10,000 হয়ে গেছে, তাহলে এই জায়গাটা কি ফুলে যাবে না? এই জায়গাটা কি হয়ে যাবে? ফুলে যাবে। এই জায়গাটা দেখো এরকম ছিল, হাতের মধ্যে এরকম ধরো, এখন বড় হয়ে গেছে, তার মানে এই জায়গাটা ফুলে গেছে। কেন ফুললো? কোষ সংখ্যা কেন বাড়ছে? কোষ বিভাজনে। কোষ কেন বাড়লো? দেখো 100 ছিল 1000 হয়ে গেছে, আবার 10,000 হয়ে গেছে। কেন? এখানে কোষ বিভাজন হয়েছে। কোষ বিভাজিত হয়ে তো কোষের সংখ্যা বাড়বে। কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যা বাড়ছে। যদি অনিয়ন্ত্রিত হারে কোষ বিভাজন হয়, অনিয়ন্ত্রিত হারে কোষ বিভাজন হয়, ওটাকে আমরা বলবো টিউমার। ওটাকে বলবো আমরা কি? টিউমার। তাহলে টিউমার যদি কখনো প্রশ্ন করে, ক নম্বরে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে, টিউমার কি? তুমি বলবা, লেখো অনিয়ন্ত্রিত হারে কোষ বিভাজন। অনিয়ন্ত্রিত হারে কোষ বিভাজনকে আমরা টিউমার বলি। আচ্ছা, এক জায়গায় টিউমার হয়েছে, তার মানে কোষ বিভাজন হয়েছে না? হয়েছে না? অধিক হারে, অনিয়ন্ত্রিত হারে ডিফেক্ট ভাবে ওইখানে সেল ডিভিশন হয়েছে। আচ্ছা, আর মনে রাখবা টিউমারটা যখন একেবারে খারাপ পজিশনে চলে যায়, ওটাকে আমরা বলি ক্যান্সার। টিউমার যখন মারাত্মক পজিশনে চলে যায় বা একদম ভয়াবহ লেভেলে চলে যায়, লাস্ট স্টেজে চলে যায়, ওটাকে আমরা ক্যান্সার বলি। যেরকম ডাবকে সময় দিলে কি হয়? নারিকেল। এরকম টিউমারকে সময় দিলে একেবারে শেষের দিকে সে ক্যান্সারের রূপ নিবে। বুঝছো? ভয়াবহ টিউমারকে আমরা ক্যান্সার বলি। ভয়াবহ টিউমারকে কি বলে? ক্যান্সার বলে। এখন খেয়াল করো, আমি যেখানে বলতেছিলাম নিউরন বিভাজিত হয় কিনা? হয় না। মাথার ভিতরে কি আছে? নিউরন। তাহলে ব্রেন টিউমার কই থেকে আসে? তাই না? নিউরন বিভাজিত হয় না। নিউরন যা ছিল তাই। নিউরন মারা গেলে, কমে গেলে, ধর নিউরন মারা গেছে, ওই নিউরন আর কখনো বিভাজিত হওয়া সম্ভব না। নিউরন যা থাকে তাই, নিউরনে কখনোই বিভাজন সম্ভব না। কিন্তু আমরা বলতেছি যে ব্রেন টিউমার হয়েছে, তার মানে ব্রেনের মধ্যে টিউমার হয়েছে মানে কোষের সংখ্যা বাড়ছে। এই যেখানে লেখা আছে অনিয়ন্ত্রিত হারে কোষ বিভাজন, তাহলে নিউরনে কোষ বিভাজন ঘটে না, কিন্তু আমরা বলতেছি টিউমার হয়েছে। তাহলে বিষয়টা কিরকম? এটার উত্তর একদম সিম্পল। এটার জন্য আমি একটা নিউরনের ছবি আঁকি, তোমাদের সবকিছু দেওয়া আছে, তোমাদের শীটে নাই। এই যে এটা কিন্তু গত বছরের শীট, এটাকে আমরা বই আকারে, এটার নাম হচ্ছে বোস্টার, ভুটানের জন্য বোস্টার আর জুওলজির জন্য হচ্ছে জোস্টার। এটাকে আরো আপডেট করে এগুলো প্রিন্ট চলতেছে, এগুলো তোমরা পাবা, বই আকারে পাবা আর কি। এটা গত বছরেরটা শীটটা। শীটের মধ্যে নাই এমন কিছু নাই, যতগুলো রাইটার আছে 8টা 10টা রাইটার, সমস্ত রাইটারের তথ্য এখানে আছে। যেটা বলতেছিলাম, দেখো একটা নিউরন কি, ধরো এটা ধরো একটা নিউরন, এটা একটা নিউরন ধরে নেওয়ার একটা নিউরন। নিউরনের এটা নিউরন। এই নিউরন কখনো বিভাজিত হবে না, কিন্তু নিউরনকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে কিছু সাপোর্টিং সেল থাকে। এটাকে আমরা বলতেছি সাপোর্টিং সেল। সাপোর্টিং সেল। নিউরনকে ঘিরে রাখছে, এটাকে বলে নিউরোগ্লিয়া। গ্লিয়া মানে আবরণ বোঝায় বা ঘিরে রাখা বোঝায়। নিউরনকে যে ঘিরে রাখে, সাপোর্ট দেয়, তাকে আমরা বলবো কি? নিউরোগ্লিয়া। নিউরনের চারপাশে নিউরোগ্লিয়া সেল থাকে, এগুলো হলো নিউরোগ্লিয়া সেল। এই নিউরোগ্লিয়া সেলগুলো বিভাজিত হইতে পারে। নিউরন বিভাজিত হয় না, কিন্তু নিউরোগ্লিয়া বিভাজিত হয়। তাহলে আমরা একটা কথা লিখতে পারি, নিউরন বিভাজিত হয় না। নিউরন, এটা কিন্তু খ নাম্বারের প্রশ্ন আসতে পারে যে নিউরন বিভাজিত হয় না কিন্তু ব্রেন টিউমার কেন হয়। তখন তোমার চিত্র আঁকা লাগবে আর এই সিম্পল কথাটা লেখা লাগবে। নিউরন বিভাজিত হয় না, কিন্তু নিউরনকে যে সাপোর্ট করে, হ্যাঁ, ওই নিউরোগ্লিয়া কিন্তু বিভাজিত হয়। নিউরোগ্লিয়া বিভাজিত হয়। নিউরোগ্লিয়া কিন্তু বিভাজিত হইতে পারে। নিউরনকে আবরণকারী যে সাপোর্টিং সেল আছে নিউরোগ্লিয়া, ওই নিউরোগ্লিয়া বিভাজিত হয়, কিন্তু নিউরন কখনো বিভাজিত হয় না। নিউরোগ্লিয়া ওয়ান কাইন্ডস অফ সাপোর্টিং সেল, সে নিউরনকে সাপোর্ট দেয়, আবরণ দেয়, দৃঢ়তা দেয়, দৃঢ়তা। দেখো এক পলাশ নিয়ে কতক্ষণ আলোচনা করতেছে, আমি কিন্তু শুধু বলে যেতে পারতাম কোষ বিভাজন হয় না, পলাশে শেষ পড়া, 2 সেকেন্ডে পড়া শেষ, কিন্তু অনেক কিছু অজানা থাকতো। তুমি এই পড়াটা বইয়ের মধ্যে কোনো বইয়ে খুঁজে পাবা না। এই যে আমি যে এই কথাটা বললাম যে কোষ বিভাজন নিউরনে হয় না, তাহলে ব্রেন টিউমার কেন হয়, এটা কিন্তু বইয়ের মধ্যে কোথাও নাই, বাট এটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসতেও দেখা গেছে। আচ্ছা, আমরা
পড়লাম কোন কোন কোষে বিভাজিত হয় না। এখন যেহেতু আমরা কোষ পড়তেছি, আরেকটা প্রশ্ন বারবার পরীক্ষায় আসে, কোন কোন কোষে নিউক্লিয়াস নাই? কোন কোন কোষে নিউক্লিয়াস নাই? কোন কোন কোষে নিউক্লিয়াস নাই? কয়েকটা বলো তো দেখি, কেউ পারো কিনা? হ্যাঁ, লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা কি বলতা না? আর একটু স্পেসিফিক করা লাগবে না, এখন তো বড় হইতেছো। আরে লোহিত রক্তকণিকা কি বলা লাগবে? পরিণত লোহিত রক্তকণিকা। এরিথ্রোসাইট নাকি এরিথ্রোব্লাস্ট? এরিথ্রোসাইট বলা লাগবে। হ্যাঁ, তাহলে খেয়াল করো, নিউক্লিয়াস নাই। একটা কোষের ভিতরে আমাদের নিউক্লিয়াস থাকে। দেখো, একটা কোষের ভিতরে কি থাকে? নিউক্লিয়াস থাকে। কিছু কিছু কোষ আছে তাদের ভিতরে নিউক্লিয়াস নাই। এর মধ্যে কয়েকটা খুব ইম্পর্টেন্ট। একটা হলো এরিথ্রোসাইট নাকি ব্লাস্ট? এরিথ্রোসাইট, যেটাকে আমরা বলতেছি পরিণত আরবিসি। এটাকে আমরা বলতেছি পরিণত আরবিসি। পরিণত আরবিসি। এখন যদি বলতাম অপরিণত আরবিসি তে নিউক্লিয়াস আছে না নাই? আছে। এটা আমি লেখা দেই যাতে পেছ না লাগে। অপরিণতকে আমরা কি বলবো? এরিথ্রোব্লাস্ট, মানে অপরিণতটা অপরিণত। এরিথ্রোব্লাস্ট। এরিথ্রোব্লাস্টে নিউক্লিয়াস কিন্তু থাকবে। নিউক্লিয়াস থাকে, এই যে আগেরটার মতোই নিউক্লিয়াস থাকে। তাহলে বাচ্চাটার মধ্যে থাকে, বাচ্চাটার মধ্যে কিন্তু কোষ বিভাজন ঘটে, বুঝছো? আর পরিণতটার মধ্যে নিউক্লিয়াসও নাই, তার কোষ বিভাজনও নাই। আর মনে রাখো, নিউক্লিয়াসকে বলা হয় কোষের ব্রেইন। যদি কখনো প্রশ্ন করে কোষের মস্তিষ্ক বলা হয় কাকে, লিখে রাখো, নিউক্লিয়াস। এটাকে বলা হয় কোষের ব্রেইন, ব্রেইন অফ এ সেল। ব্রেইন অফ এ সেল। একটা কোষের মস্তিষ্ক বলা হয়, একটা কোষের মস্তিষ্ক বলা হয় কাকে? নিউক্লিয়াসকে। আমি যদি বোর্ডে একটা ডট দেই, এই ডটটাও লিখে রাখবা। নিউক্লিয়াসকে বলা হয় ব্রেইন, কোষের ব্রেইন, কোষের মস্তিষ্ক, সেন্টার বা কেন্দ্র। যদি কখনো প্রশ্ন করে কোষের কেন্দ্রিকা, এই যে ব্রেইন মানে কিন্তু কেন্দ্র, বুঝছো? একেবারে সেন্টার। যদি কখনো প্রশ্ন করে কোষের কেন্দ্রিকা নামে পরিচিত কোনটা, উত্তর হবে নিউক্লিয়াস। ব্রেইনকে আমরা কেন্দ্রিকা বলতে পারি, যেরকম আমাদের বডিটাকে পরিচালনা করে এই সেন্টারটা, মাথার যে ব্রেইনটা আছে এটা হচ্ছে সেন্টার বা কেন্দ্র, কেন্দ্র থেকে কেন্দ্রিকা। কোষকে পরিচালনা করার কেন্দ্র কোনটা? এই নিউক্লিয়াসটা। এটা হলো কোষের ব্রেইন। এটা ছাড়া কখনো কোষ বিভাজন হবে না। যার এই মাথা নাই, ব্রেইন নাই, তার মধ্যে কোষ বিভাজন হয় না। একটা লিখলাম, পরিণত লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইটে নিউক্লিয়াস নাই। তারপর প্লেটলেট। প্লেটলেটের বাংলা কি? অণুচক্রিকা। মনে রাখবা, কোন শব্দের শেষে ওল থাকলে কি ক্ষুদ্র বুঝাই না? পড়াইছি। স্পিকিউল, আর্টারিওল, ভেনিওল, স্পাইক, স্পিকিউল। তাহলে ওল থাকলে কি বুঝায়? ক্ষুদ্র বুঝায়। আজকে আরেকটা শিখো, কোন শব্দের শেষে ল্যাট থাকলেও ক্ষুদ্র বুঝায়। কোন শব্দের শেষে ল্যাট থাকলেও ক্ষুদ্র বুঝায়, যেরকম স্পাইকলেট। এই যে আজকে বললাম প্লেটলেট, বুঝছো? প্লেট মানে সেপ্টা, আর ল্যাট মানে ছোট বুঝায়। একটু পরে এটা বাংলা কি? অনুচক্রিকা। অনু মানে কি? ছোট না? অনু মানে কি? ছোট। আর প্লেট মানে চক্র বা চক্রিকা বা থালা বুঝায়। অনুচক্রিকা। দেখো এখানে ল্যাটের কারণে কি আসছে এখানে বলতো? অনু আসছে। অনু মানে ছোট বুঝায়, অনুচক্রিকা। আর এখানে চাকতি বুঝাইতেছে, চাকতি। হ্যাঁ, চক্রিকা মানে চাকতি, তাহলে ছোট চাকতি। ছোট চাকতি। যখন আমরা রক্ত পড়বো না, দেখবো আমরা অনুচক্রিয়া গুলা হলো ভাঙ্গা টুকরা, বুঝছো? বড় একটা কোষের ভাঙ্গা টুকরা, এটাকে বলে মেগাক্যারিওসাইট নামক একটা কোষের ভাঙ্গা টুকরা, এগুলো অনুচক্রিকা। হ্যাঁ, চক্রিকা মানে চাকতি। ছোট চাকতিকে আমরা বলতেছি কি? অনুচাকতিকা। এই যে প্লেট মানে চাকতি, প্লেট মানে চ্যাপ্টা বা চাকতি। আর ল্যাট মানে কি? ছোট। ল্যাট মানে কি? ক্ষুদ্র বুঝায়, ক্ষুদ্র চাকতি বুঝায়। তাহলে প্লেটলেট, বুঝছো? আচ্ছা, প্লেটলেট। আরেকটাকে আমরা বলতে পরিণত শিবকোষ। পরিণত কথা লেখো, পরিণত শিবকোষ। পরিণত শিবকোষে কি নাই? নিউক্লিয়াস নাই। পরিণত শিবকোষ। খেয়াল করো, এখন শিব শব্দের অর্থ কি জানো? শিব শব্দের অর্থ হচ্ছে সালনি। শিব শব্দের অর্থ কি? সালনি। দেখো এইটা একটা কোষ, এরকম একটা কোষ আছে এখানে। এই কোষের ভিতরে এখানে ছোট ছোট এরকম ফাঁকা ফাঁকা ছিদ্র আছে। সালনির মধ্যে কি ছিদ্র আছে না? সালনির মধ্যে কি আছে? ছিদ্র আছে। ওই যে আমরা ঘোড়া টোরা চালি যে সালনি, বা ডান টান ওইগুলা চালে গেল সে সালনি। এরকম ছোট ছোট ছিদ্র আছে। এই যে শিব,
সিপ শব্দের অর্থ হলো চালুনি, লেখা রাখো নিচে। সিপ মানে কি? চালুনি। এইটার মধ্যে ছোট ছোট, এটা চালুনির মতো ছিদ্র 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 ছিদ্র, এই জন্য এটাকে বলে সিপ কোষ। এটা একটা কোষ। হ্যাঁ, এটা কই থাকে বলতো? ফ্লুয়েম, ফ্লুয়েমে থাকে না? জাইলেম ফ্লুয়েম, ফ্লুয়েমের মধ্যে 4টা কোষ আছে, সিগনাল, সঙ্গী কোষ, প্যারেনকাইমা, ফাইবার। এই ফ্লুয়েমের মধ্যে ধরো একটা জিনিস এদিকে চলাচল করতেছে, কোন জিনিস এদিকটা ফুডটা ফ্লুয়েম ফুড পরিবহন করে, এখানে যদি বড় একটা নিউক্লিয়াস থাকতো তাহলে তার পরিবহন কি বাধাগ্রস্ত হতো না? এরা পরিবহন টিস্যু, জাইলেম ফ্লুয়েম কি টিস্যু? পরিবহন টিস্যু। তাহলে এইখানে আমরা নিউক্লিয়াসটা দিব না। আর সিপ শব্দটা তো কি বলো? চালনি। এই যে এটা বললাম না, এই সিপ, এটা তো কোথাও লেখা নাই, বাট এটা তোমাকে, এইটা যদি তুমি টুকটাক জানা রাখো যে সিপ কোষের নাম কেন সিপ কোষ, তুমি না মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবা, মুখস্থের মনে হবে না, তখন আস্তে আস্তে ভালো লাগা কাজ করবে। যেরকম দেখো, এই বারবার আমরা গতকাল তোমাদের গ্রুপে দিছিলাম, মেসেঞ্জার গ্রুপে যারা অ্যাড নাই তারাও অ্যাড হয়ে যাবা। অক্টোপাস, অক্টোপাসকে কেন আমি অক্টোপাস বলবো? অক্টোপাসের নাম তো হাঙ্গর হইতে পারতো। এটার নাম কেন অক্টোপাস? কারণ তার 8টা পা আছে। যে এগুলো বেসিক ক্লাসে পড়াইছিলাম। পোডো মানে কি? পা না? যারা বেসিক ক্লাস করছিল, পোডো শব্দ তো কি? পা। আর অক্টা মানে কি? 8। তাহলে অক্টোপাসের নাম কেন অক্টোপাস? কারণ তার 8টা পা আছে, এজন্য তার নাম অক্টোপাস। এরকম সিপনলের নাম কেন সিপনল? সিপকোষ। এটা কিন্তু যৌক্তিক। সিপ মানে কি? চালনি। এই কোষটার মধ্যে অসংখ্য ছিদ্র আছে। চালনির মধ্যে যেরকম অসংখ্য ছিদ্র থাকে, এই কোষটার মধ্যে অসংখ্য ছিদ্র আছে, জন্য এটার নাম কি? সিপকোষ। তাহলে কোন কোন কোষে কি নাই? নিউক্লিয়াস নাই, এটা কিন্তু পড়া লাগবে। আমরা নেক্সটে যাই। নেক্সট আমরা একটা নতুন টপিক শুরু করতেছি, এটা তোমাদের এসএসসি লেভেলে ছিল না, সেটা হলো সেল সাইকেল। সেল সাইকেল অথবা কোষ চক্র। সেল সাইকেল অথবা কোষ চক্র। সেল সাইকেল অথবা কোষ চক্র। খেয়াল করো, একটা বেসিক বুঝাই শুরু করি। এই যে একটা কোষ, এটা ধরো মাতৃকোষ। আচ্ছা, এই কোষটা এক সময় তো ছোট ছিল না? এক সময় ছোট ছিল। এই কোষটা পূর্বের কোন একটা কোষ থেকে সৃষ্টি হয়েছে। এই যে মাতৃকোষটা, এই কোষটা পূর্বের কোন একটা কোষ থেকে সৃষ্টি হয়েছে। তার মানে আমরা একটা কথা বলতে পারি না, কোষ থেকে কোষের সৃষ্টি। কোষ কোথা থেকে আসে? কোষ হতে। কোষ কোথা থেকে আসে? কোষ হতে। কোষ বিভাজনের ফলে যে 2টা কোষ তৈরি হইলো, এই 2টা কোষ কই থেকে আসে? পূর্বের কোন একটা কোষ থেকে, মাতৃকোষ থেকে। তাহলে কোষ থেকে কোষের সৃষ্টি, কথাটা মনে রাখো। এটা একটা বিজ্ঞানের বিখ্যাত একটা মতবাদ। বিজ্ঞানীর নামটা হচ্ছে বিরসাও। তোমাদের এটা পরীক্ষা আসে, কোন বিজ্ঞানীর মতে কোষ থেকে কোষের সৃষ্টি হয়, এটা আমি পরে পড়াবো। তাহলে মনে রাখো, কোষ থেকে কি হয়? কোষের সৃষ্টি হয়। এই যে মাতৃকোষ, এই মাতৃকোষ দ্বারা বিভাজিত হইলো, তাহলে ছোট 2টা কি তৈরি করলো? অপত্য কোষ। এই 2টাকে কি বলতেছি আমরা? ডটার সেল। মাদার সেল আর কি? ডটার সেল। মাতৃকোষ মানে কি? মাদার সেল, মাদার সেল। আর অপত্য কোষ মানে কি? ডটার সেল, ডটার সেল। অপত্য কোষ মানে ডটার সেল। তাহলে এই জায়গার মধ্যে কি করছে বলতো? বিভাজন করছে না? এই জায়গার মধ্যে কি করলো? বিভাজন। কোষ বিভাজন ঘটে একটা কোষ থেকে আমরা 2টা কোষ পাইছি। দেখো, অপত্য কোষগুলা কি মায়ের মতো বড় সড়ো নাকি পিচ্ছি পিচ্ছি? পিচ্ছি পিচ্ছি। এইগুলো এক সময় বড় হবে, এগুলো এক সময় এখন সে হয়ে যাবে বড়, বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পায় এখন সে হয়ে যাবে মাতৃকোষ। অপত্য কোষগুলাকে সময় দিলে সে এখন হয়ে যাবে মাতৃকোষ। তাহলে বলো তো, অপত্য কোষ থেকে যে মাতৃকোষ হয়েছে, এখানে কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। এখানে কি করছে? বৃদ্ধি। তাহলে দেখো, একটা কোষের বিভাজন ঘটলো, তারপর বৃদ্ধি। এইটা কিন্তু এখন আবার বিভাজিত হইতে পারে। আবার এইটা যদি পিছনে তাকাই, এইটা এক সময় কি ছিল? ছোট একটা কোষ ছিল, ছোট একটা কোষ ছিল। আর এর সৃষ্টি হয়েছে কই থেকে? তার মা থেকে, মাতৃকোষ থেকে। দেখো, এই মাতৃকোষ আগে অপত্য কোষ ছিল, অপত্য কোষ সৃষ্টি হয়েছে তার মা থেকে। এভাবে তুমি ওইদিকে ওইটাকে বাড়াও, এখন সে বৃদ্ধি পাবে, এখন সে বৃদ্ধি পাবে, এখন সে অপত্য কোষ। অপত্য কোষ আবার এক সময় বড় হবে, তার আবার বিভাজন করবে, এভাবে চলতেই থাকবে। একটা কোষের লাইফ সাইকেল এভাবে চলতেই থাকে। কোষের সৃষ্টি হয় প্রথমে পূর্বের কোন কোষ থেকে কোষের সৃষ্টি হয়, পূর্বের কোন কোষ থেকে কোষের সৃষ্টি হয়, নতুন কোষের সৃষ্টি হয়। এই বাচ্চা কোষগুলোর হয় বৃদ্ধি, বৃদ্ধি ঘটার ফলে সে এখন মা হয়ে গেছে, এখন মায়ের মধ্যে ঘটবে কি? বিভাজন। এই 3টা কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষ চক্র বলে। এটা ক নাম্বারে আসা, বোর্ড পরীক্ষায় ক নাম্বারে আসা খুবই পপুলার একটা কোশ্চেন। কোষ চক্র কাকে বলে? লেখো, এই 3টাকে লিখবা। একটি কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন।
একটি কোষের সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষ চক্র বলে। একটা কোষের সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন, এটা কিন্তু বহু পদ্ধতিতে আসছে বোর্ড পরীক্ষায়। একটি কোষের সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষ চক্র বলে। ছেলেরা নাম লিখছ? যারা নাম্বার দেও নাই নাম্বার দিয়ে দেয়। আর মেয়েদের শীত কোথায়? পাস করো আস্তে আস্তে। কোষ চক্র কাকে বলে? একটি কোষের সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন, এই তিনটা কথা আপাতত মনে রাখো, পরে আরো ভালো করে বুঝবা। সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন, সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কি বলে? কোষ চক্র বলে। চক্র বলতে মনে রাখবা, চক্র মানে যে জায়গা থেকে শুরু করবা ওই জায়গায় ফেরত আসা লাগে। চক্র বলতে বোঝায় যে জায়গা থেকে তুমি স্টার্ট করছো ওই জায়গায় ফেরত আসা লাগে। একটা মাদার সেল ছিল, সে বিভাজিত হইয়া দুইটা অপত্য কোষ তৈরি করছে। এ এখন বৃদ্ধি পাইয়া মাদার সেল হয়ে গেছে। দেখো, এটা মাদার সেল, এটা ডটার সেল, এটা আবার মাদার সেল। এ কিন্তু আবার বিভাজিত হবে, তাহলে এখন সে ডটার সেল, আবার সে বড় হবে, তখন হয়ে যাবে সে আবার মাদার সেল। আবার এইটার কথা যদি চিন্তা করি, এর আগে কি ছিল? আগে ধরা সে ছিল ডটার সেল। ডটার সেল কই থেকে আসছে? কোন একটা মাদার সেল বিভক্ত হইয়া, তাই না? তাহলে খেয়াল করো, এইখানে ঘটছে, প্রথম যদি আমি এখানে বলি, এখানে কি ঘটছে? সৃষ্টি হয়েছে। এইখানে কি ঘটলো? সৃষ্টি। বলতো এইখানে কি ঘটছে? বৃদ্ধি। ইয়াস, এইখানে ঘটছে বৃদ্ধি। আর এইখানে কি করছে? বিভাজন। এটাকে আমরা বলছি একটা কোষের সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন, এই তিনটি কাজ। পরে আবার দেখো তো, অপত্য কোষ কি হয়েছে? সৃষ্টি। এখানে অপত্য কোষ সৃষ্টি হয়েছে, তারপরে এখানে কি করছে? বৃদ্ধি। আবার এই যে এখানে কি করছে? বিভাজন। তাহলে আমরা শুধুমাত্র এইটুকু বর্ণনা করতে পারলে তো হয়েছে। একটা কোষের সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন, আবার একটা কোষের সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন, আবার একটা কোষের সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন, এভাবে চলতেই আছে। তাহলে আমরা শুধুমাত্র এই তিনটা ঘটনাকে ব্যাখ্যা করবো, তাহলে কোষ চক্র কমপ্লিট। দেখো, সৃষ্টি থেকে শুরু করে আবার সৃষ্টিতে ফেরত আসছি, চক্র হয়ে গেছে। সৃষ্টি থেকে শুরু করে সৃষ্টিতে ফেরত আসছি, এটা চক্র হয়ে গেছে। এখন একটা বড় করে ছবি আঁকা লাগবে। দেখো, কোষ চক্র শুরু করতেছি। কোষ চক্র এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। কোষ চক্রকে আমরা দুই ভাগে ভাগ করি। কোষ চক্রকে আমরা দুই ভাগে ভাগ করি। একটাকে বলে ইন্টারফেস। ইন্টারফেস, ইন্টারফেস মানে প্রস্তুতি দশা। প্রস্তুতি দশা, এই পড়াটা সিকিউ এন্ড এমসিকিউ, ভেরি 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 ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া। দেখো, আরেকটাকে বলে এমফেস। এমফেজের ফুল মিনিং হলো মাইটোটিক ফেজ। এটা আসবে না, জাস্ট মনে রাখো, এম এর ফুল মিনিং হলো মাইটোটিক, নট মাইটোসিস, মাইটোটিক। এটা মাইটোটিক। হোয়াট ইজ মাইটোটিক আমি বলবো পরে। মাইটোসিস এবং মাইটোটিকের মধ্যে পার্থক্য কি আমি বলবো। এমফেস এইটাকে আমরা বলি বিভাজন দশা। বিভাজন দশা মানে অ্যাকচুয়ালি যে কোষ বিভাজনটা হবে, বিভাজন দশাটা হচ্ছে এমফেস। আর প্রস্তুতি নিবে, বিভাজনের জন্য প্রস্তুতি নিবে, এটাকে আমরা বলি ইন্টারফেস। তাহলে প্রস্তুতি দশাকে বলে ইন্টারফেস, আর বিভাজন দশাকে কি বলে? এমফেস। এম শব্দের অর্থ কি? মাইটোটিক। এখন দেখো, তোমরা ভুটানি পড়তেছো, পড়বা 2 বছর, পরীক্ষা দিবা কতক্ষণের? 3 ঘন্টা। ফাইনাল পরীক্ষা হবে কয় ঘন্টার? 3 ঘন্টার। পড়তেছো কয় বছর? 2 বছর। ঘন্টা হিসাব করলে অনেক কিছু। তাহলে প্রস্তুতি দশা কি বড় না? প্রস্তুতি দশা সবসময় কি বড় হয়। তাহলে মনে রাখবা, প্রস্তুতি দশায় টোটাল সময় লাগে 90 থেকে 95। সংখ্যাগুলা অবশ্যই অবশ্যই পরীক্ষা আসবে 90 থেকে 95। তাহলে বাকি থাকে কত? 5 থেকে 10। এই সংখ্যাটা, এই
প্রস্তুতিতে সময় বেশি লাগে, বিভাজনের সময় কম লাগে। প্রস্তুতিতে শেষ তোমাদের। এই তোমরা কি লিখছো? লিখো নাই? আচ্ছা লিখলে তো হয়েছে। ইন্টারফেস মানে প্রস্তুতি দশা, আর এমফেস মানে কি? কোষটা যে বিভাজিত হবে, আসল বিভাজনটা হবে এমফেজে গিয়া। আর ইন্টারফেস হলো প্রস্তুতি দশা। এই প্রস্তুতি দশাকে আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রস্তুতি দশাকে আবার 3 ভাগে ভাগ করি। একটাকে বলে G1, একটাকে বলে S, একটাকে বলে G2। এখন S কে সব সময় মাঝখানে রাখতে হবে, খেয়াল রাখো। S কে সব সময় মাঝখানে রাখতে হবে। G এটার মানে হচ্ছে গ্যাপ 1, গ্যাপ 1। S ফর সিনথেসিস, আর G2 মানে গ্যাপ 2। গ্যাপ মানে বিশ্রাম বা বিরতি। আচ্ছা, এস এর ফুল মিনিং কি? সিনথেসিস। এস এর ফুল মিনিং কি? এটা মেডিকেলের কোশ্চেন। কোষ চক্রে এস দ্বারা কি বোঝায়? সিনথেসিস। সিনথেসিসের বাংলা হচ্ছে সংশ্লেষণ। সিনথেসিসের বাংলা কি? সংশ্লেষণ। তাহলে বলো, প্রস্তুতি দশা কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। কি কি? G1, S, G2। এস এর ফুল মিনিং কি? এটা পরীক্ষা আসবে কি? সিনথেসিস। সিনথেসিসের বাংলা কি? এখন তুমি জানো প্রস্তুতি দশায় 90 থেকে 95% সময় ব্যয় হয়, কিন্তু পরীক্ষার মধ্যে এই যে 3টা যে তার সন্তান আছে, 3টা যে প্রকারভেদ আছে, এই ভাগগুলারে পার্সেন্টেজ আসবে। এখন বইয়ের মধ্যে যেগুলো লেখা আছে এইভাবে শিখলে দেখবা যে মাথায় লেগেছে, মনে থাকবে না বেশি দিন। আমি একটা ট্রিক্স ফলো করি। G1, S, G2 সবসময় S কোথায়? মাঝখানে। এটা এভাবে বলবা না কখনোই G1, G2, S, এটা বলবা না। প্রথমে G1, পরে ঘটে S, পরে ঘটে। এটা ঘটার ক্রম অনুসারে আমরা লিখছি, কখনোই G1, G2 কে একসাথে লিখবা না। অবশ্যই মাঝখানে কে থাকবে? S। এইখানে আমি লিখবো 34, একটু ফাঁক দিয়ে লিখবো, একটু ফাঁকা দিয়ে লিখবো 34। আর এইখানে লিখবো 35, একটু ফাঁকা দিচ্ছি দেখো। আর এইখানে লিখবো 12। G2 তে কি লিখবো? 12। তাহলে আমি লিখতেছি G1, S, G2 34, 35, 12। এখানে লিখছি 34, এখানে লিখছি 35, এখানে লিখছি 12। এটা একটা ট্রিক্স, নাথিং মোর। এটা একটা ট্রিক্স। 34, 35, 12 কে মাঝখানে? S মাঝখানে। S মাঝখানে। S এর ফুল মিনিং কি? সিনথেসিস। 34, 35, 12। এখন সবগুলোর সাথে শূন্য দিয়ে দাও। 30 থেকে 40, 30 থেকে 50, 10 থেকে 20, এগুলো পার্সেন্ট, সবগুলোই পার্সেন্ট। তাহলে কোন দশায় কতটুকু সময় ব্যয় হয়? তুমি 34, 35, 12 দা মনে রাখবা, মাঝখানে সবগুলোর সাথে একটা শূন্য দিয়ে দিবা। তাহলে দেখবা তোমার মানে ওই যে মুখস্থের চাপটা কমে গেছে। সবগুলো একত্রে তুমি যে মুখস্থ করতে চাও, G1 30 থেকে 40 মুখোমুখি এরকম দেখবা যে ব্যস্ত হয়ে গেছে। আর উপরটা ছিল কি 90 থেকে 95। ইন্টারফেস কে আমরা বলছিলাম টোটালি 90 থেকে 95%। এর আবার 3টা ভাগ আছে। কোন ভাগের মধ্যে কতটুকু সময় ব্যয় হয়? এই পার্সেন্টেজটার মানে কি? কতটুকু সময় লাগে তোমাকে বলবে। কোষ চক্রে এস দশা সম্পূর্ণ হতে কতটুকু সময় ব্যয় হয়? তুমি বলবা 30 থেকে, মোট যে কোষ বিভাজন করতে যতটুকু সময় লাগে এর 30 থেকে 50% সময় ব্যয় হয় সংশ্লেষণ দশায়। G2 তে সময় ব্যয় হয় মোট কোষ চক্রের, একটা কোষ আজকে থেকে শুরু করে বিভাজনের পর্যন্ত যতটুকু সময়, ধরো 1 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা সময়ের মধ্যে সে G2 তে ব্যয় হবে 10 থেকে 20% সময়। তাহলে সবচেয়ে কম কোনটার মধ্যে? এটার মধ্যে। ইন্টারফেসের মধ্যে সবচেয়ে কম কোনটার মধ্যে? G2 এর মধ্যে। সবচেয়ে বেশি মোটামুটি S এর মধ্যে। ঠিক আছে? আচ্ছা, 34, 35, 12, 34, 35, 12 এটা লাগবে। এখন আমরা ওইদিকে আসছিল আমাদের বিভাজন পর্যায়। এখানে ছিল কি বিভাজন পর্যায়? তোমাদের শীট থেকে তোমার 3য় পেজে পড়তেছি, শীট থেকে 3য় পেজে আছি আমরা। এখানে সুন্দর করে সব লেখা আছে। তবে পরীক্ষা ক্লাসের মধ্যে তোলার চেষ্টা করবা, কারণ একবার লেখা মানে 20 বার পড়ার সমান। তো একটু পড়া লেখার চেষ্টা করবা, শীটের মধ্যে তো গোছায় লেখা আছেই। খেয়াল করো, এম ফেজটাকে আমরা 2 ভাগে ভাগ করি। একটাকে বলে ক্যারিওকাইনেসিস। ক্যারিয়ন মানে কি? নিউক্লিয়াস। ক্যারিয়ন শব্দের অর্থ নিউক্লিয়াস। ওই যে একটু আগে আমরা লিখছিলাম না, নিউক্লিয়াস মানে কি? কেন্দ্র বা মস্তিষ্ক। ওই যে লিখছিলাম যে ব্রেন, নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বায়োলজি কি? ক্যারিয়ন। ক্যারিয়ন শব্দের অর্থ কি? নিউক্লিয়াস। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। ক্যারিয়ন শব্দের অর্থ কি? নিউক্লিয়াস।
বায়োলজিতে ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। দেখো ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন। একটা কোষের মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে আর কি আছে? সাইটোপ্লাজম আছে। একটা কোষের মধ্যে আছে নিউক্লিয়াস এবং কি সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলবো সাইটোকাইনেসিস। এখন বলো ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের মধ্যে কে প্রথমে ঘটে? ক্যারিওকাইনেসিস। কতে ক্যারিওকাইনেসিস, ক কত নম্বর বর্ণ? 1 নম্বর বর্ণ। তাহলে কোনটা প্রথমে ঘটে, সাইটোকাইনেসিস থেকে ক্যারিওকাইনেসিস? ক্যারিওকাইনেসিস প্রথমে ঘটে, এটা কিন্তু আসে পরীক্ষায় আসে এগুলা। ক্যারিওকাইনেসিস ফার্স্টে ঘটে, তারপর ঘটবে সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? এটা মেডিকেলের কোশ্চেন। বলছি কি জানো, সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের বিভাজনকে, কোষ চক্রে সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? সাইটোকাইনেসিস। এইটা অনেকবার মেডিকেলে আসছে, 3-4 বার আসছে। কি আসছিল? নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? ক্যারিওকাইনেসিস। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? এই যে ক্যারিওকাইনেসিস, এটা 5টা ধাপে বিভক্ত: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। এটা তোমরা একটু শিটে লিখে ফেলো, কারণ সবার হাতে শিট আছে, সময় নেই আছে। লিখা তো আছে, আমি বাংলা লিখে দিবি। লিখা থাকলে আমি লিখতে বলতেছি। খেয়াল করো, ক্যারিওকাইনেসিসের ধাপ কয়টা? 5টা। প্রথমটার নাম কি? প্রোফেজ। প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখানে বাংলা কথাটা অনেকবার প্রশ্ন আসছে, মেডিকেলে 2 বার আসছে। নিচের কোনটাকে আদ্য পর্যায় বলে? আদ্য মানে কি? শুরু না? আদ্য মানে কি? শুরু। প্রো শব্দের অর্থ শুরু, আমি বেসিক ক্লাসে পড়াইছি। প্রো মানে আদি, প্রো মানে কি? আদি বা আদ্য। তাহলে লেখো, প্রোফেজকে বলে আদ্য পর্যায়। তাহলে প্রথম পর্যায়ের নাম কি? আদ্য পর্যায়। প্রোফেজের বাংলা লেখো আদ্য পর্যায়। বাংলা নাম দিয়ে প্রশ্ন আসছে। প্রোফেজের অপর নাম লিখবা কি? আদ্য পর্যায়। লিখো লিখো তাড়াতাড়ি। পরে তুমি 3 নম্বরে চলে যাও, পরেরটা পরে লিখবো। মেটাফেজ। মেটা শব্দটা তো পড়াইছিলাম। মেটা মানে কি? মিডল। মেটা মানে কি? মেটা শব্দটা তো মিডল, বেসিকের ক্লাসে পড়াইছি। মেটা মানে মিডল, মেটা মানে মাঝখানে, তাই এটাকে বলবো মধ্য পর্যায়। লেখো মেটাফেজে লেখো কি? মধ্য পর্যায়। তাহলে 2 নম্বরটা এখন নিজেরা নিজেরা লেখো তো, কি হবে? প্রো আছে তার মানে আদ্য, আবার মেটা আছে তার মানে কি? মধ্য। আদ্য মধ্য পর্যায়। দ্বিতীয় নম্বরটা কি হবে? আদ্য মধ্য পর্যায়। অ্যানাফেজ, এটা ডেন্টালে আসা কোশ্চেন। অ্যানাফেজ কে কি বলে? গতি পর্যায়। অ্যানা মানে গতি। আগে একটা বাস চলতো, অ্যানাবাস, ময়মনসিংহ রোডে, ঢাকা রোডে। কি গতি ছিল ওটা? আমরা বলতাম যে সড়ক পথে বিমানের ছোঁয়া, তাই না? অনেক দ্রুত গতিতে ছিল। তো অ্যানা শব্দের অর্থ গতি। অ্যানা শব্দের অর্থ কি বলো? গতি। তাহলে অ্যানাফেজকে কি বলে? গতি পর্যায় বলে। আর টেলো, টেলো মানে শেষ। টেল শব্দের তো লেজ অথবা ইন্ট বুঝায়। টেল মানে ইন্ট বুঝায়, বুঝছো? টেলো শব্দের তো কি? শেষ। টেল প্লাস ফেস, টেলোফেস, মাঝখানে ওকার। দুইটা শব্দকে যুক্ত করতে মাঝখানে কি দেওয়া লাগে? ওকার দেওয়া লাগে। তাহলে টেল প্লাস ফেস ইজ টেলোফেস। বাংলা নামগুলো বলছি। এখন 2টা কথা লিখবা। এই যে 5টা ধাপ আছে, প্রোফেস, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 5টা ধাপের মধ্যে সবচেয়ে বড় ধাপ কোনটা? প্রথমটা। প্রথমটা লেখো। এখানে একটা দাগ দাগ দিয়া কোন এক জায়গায় লিখে রাখো, সবচেয়ে বড় ধাপ বা সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপের নাম কি? প্রোফেস। সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপের নাম প্রোফেস। সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপের নাম প্রোফেস। আর তোমাদের হাসান স্যারের বইয়ে লেখা আছে সবচেয়ে স্বল্পস্থায়ী ধাপ হচ্ছে 2 নম্বরটা, প্রোমেটাফেজ। এটা নিয়ে ঝামেলা আছে, আমি তোমাদেরকে এটা আগামী ক্লাসে যখন এগুলো বিস্তারিত পড়াবো তখন পড়াবো। অ্যাকচুয়ালি না 5টা ধাপ না, অ্যাকচুয়ালি 4টা ধাপ ইন্টারন্যাশনালি। প্রোমেটাফেজ ধাপ বলতে কোনো ধাপ নাই ইন্টারন্যাশনালি। আচ্ছা এখন দেখবা একটু এমসিকিউ সলভ করি, যে এতদিন আমরা 2 ক্লাস পড়লাম, 2 ক্লাস থেকে আমরা কিছু পারি কিনা। একটু যাবা তোমরা 31 পৃষ্ঠায়, শীতের 31 পৃষ্ঠায় যাও, তাড়াতাড়ি যাও, সময় নাই, 1 মিনিট আছে। 1 নম্বর কোশ্চেন, কোষ বিভাজন কে আবিষ্কার করেন? ফ্লেমিং। কে আবিষ্কার করেন? 2 নম্বর কোশ্চেন দেখো, সাইটোপ্লাজমের বিভাজন কে কি বলে? হাস্যকর কোশ্চেন না? এটা কিন্তু মেডিকেলে ডেন্টালে আসা প্রশ্ন। 3 নম্বর কোশ্চেন দেখো, কতবার আছে দেখছো? 3 নম্বর কোশ্চেন, কোনটি নিউক্লিয়াসের বিভাজন? ক্যারিওকাইনেসিস। আচ্ছা তারপর তুমি দেখো 5 নম্বর কোশ্চেন, সংশ্লেষ মানে এস, সিনথেসিস।
এস এর বাংলা কি? সিনথেসিস। এটা কত হবে? 34, 35, 12। 35 ছিল, তার মানে কি 30 থেকে 50। আচ্ছা, তারপর তুমি দেখবা 9 নাম্বারটা, জি1 কত? 34, তার মানে 30 থেকে। আচ্ছা, পরে দেখো 11 নাম্বারটা কি? সংশ্লেষ মানে কি? এস দশা না? সংশ্লেষ মানে কি? এস দশা। আচ্ছা, তারপর দেখো 22 নাম্বারটা। 22 নাম্বারটা দেখো, কোনটিকে গতি পর্যায় বলে? রাজশাহী বোর্ডের প্রশ্ন। এনা শব্দের তো কি? এনা শব্দের তো গতি। আচ্ছা, 21 নাম্বারটা দেখো, নিচের কোনটিতে ক্রোমোজোম গতিপ্রাপ্ত হয়? গতিপ্রাপ্ত মানে কি? এনাফেজ। আচ্ছা, আমি জাস্ট কয়েকটা দেখাইতেছি, এখন এগুলো ছিল বোর্ডের। এখন একটু মেডিকেল ডেন্টালে যাই, দেখি কি আছে। একটু যাবা 37 পেজে। তার মানে ভালো করে পড়লে এগুলো থেকে প্রশ্ন আসে। প্রশ্ন কিন্তু আহামরি কোনো কিছু না। আর মেডিকেল, ভার্সিটি এগুলো কিন্তু আহামরি কোনো কিছু না। তুমি বিশ্বাস করবে না, 2023 সালে জুওলজি থেকে 12টা প্রশ্ন আসছিল। 12টাই বোর্ডের কোশ্চেন। কেউ কিন্তু খেয়াল করে নাই। মেডিকেলে যে 12টা কোশ্চেন আসছে জুওলজি মানে দ্বিতীয় পত্র থেকে, 12টা কোশ্চেনই ছিল বোর্ড কোশ্চেন। তার মানে বোর্ডের প্রিপারেশন আর মেডিকেলের প্রিপারেশন, ভার্সিটি প্রিপারেশন 100% চেঞ্জ। বায়োলজির ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে আলাদা পড়া লাগে। তুমি এডমিশনের প্রিপারেশন আর বোর্ডের প্রিপারেশন সেম না, কিন্তু বায়োলজির ক্ষেত্রে বোর্ডের প্রিপারেশন যা 100% ইকুয়াল, তা এডমিশনের প্রিপারেশন, কোনো কিছু ভিন্নতা নাই। দেখো 112 নম্বর কোশ্চেন, কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে কি বলে? অপত্য কোষ মানে ডটার সেল। আচ্ছা, এই যে একটু আগে যেটা বলছিলাম, কোষ তৈরি হয় কই থেকে? কোষ থেকে। কোষ থেকে কোষের সৃষ্টি, এটা কে বলছে? বিরসাও। এটা যদিও এই অধ্যায়ের পড়া না, তবু এটা তোমার পড়া লাগবে, এইটা একটু পড়ে নিও। এখন একটা তোমাদের ভুল করতে হবে, 114 নম্বরটা একটু খেয়াল করবা। নিচের কোনটিতে কোষ বিভাজন হয়? মানে হয় কোনটা? হয় কোনটা? আরবিসিতে হয় না, স্নায়ু কোষে হয় না, ডব্লিউবিসি তে অবশ্যই হয়। কারণ কি? তোমরা ব্লাড ক্যান্সার নাম শুনছো না? ক্যান্সার মানে কি? কোষ সংখ্যা বেড়ে গেছে, তাই না? টিউমার মানে কি? কোষ সংখ্যা বেড়ে গেছে। ক্যান্সার মানে কি? কোষ সংখ্যা বেড়ে গেছে। তার মানে কোষ সংখ্যা বাড়লে কোষের বিভাজন হওয়া লাগবে কিনা? ব্লাড ক্যান্সার বলতে কার ক্যান্সার? ডব্লিউবিসি বেড়ে যাওয়া। ব্লাড ক্যান্সার বলতে কে বেড়ে যাওয়া? ডব্লিউবিসি বেড়ে যাওয়া। ক্যান্সার হলে ডব্লিউবিসি বাড়বে কোন প্রক্রিয়ায়? কোষ বিভাজন প্রক্রিয়ায়। তার মানে ডব্লিউবিসি তে কোষ বিভাজন সম্ভব কিনা? 100% সম্ভব। তার মানে এটার উত্তর ভুল আছে, এটার উত্তর হবে 2 এবং 4। দাগ দিয়ে রাখো, ডব্লিউবিসি জনন কোষ দুইটার মধ্যেই কোষ বিভাজন সম্ভব। আচ্ছা, অ্যামাইটোসিস কোথায় সংঘটিত হয়? 115 নম্বর, আদিকোষ। আদিকোষটা কি অনুন্নত না? আমরা বলছিলাম আতে আদিকোষ, আতে অনুন্নত, অ্যামাইটোসিসে ঘটে, এক কোষিতে ঘটে। আচ্ছা, বাকিগুলো আমরা আস্তে আস্তে দেখবো, প্যারা নাই। আর যদি বলি ক্যারিওকাইনেসিসের ধাপ কয়টা? 120 নাম্বার দেখো, লাস্টটা 120 নাম্বারে কি বলছে? মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপের নাম কি? এগুলো কিন্তু ভার্সিটির কোশ্চেন। তাহলে কি বুঝলা? কঠিন কোনো কিছু না, তুমি যদি গুছায় পড়ো। কঠিন কোনো, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,